বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক একাডেমির আজকের লেকচারে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা মৌলের গত ক্লাসে যে জিনিসগুলো পড়ছিলাম এই জিনিসগুলো আর একটু ডিটেলস পড়বো, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এটা থেকে কোশ্চেন মানে এখন কম আসলেও ইন্টারে অনেক বেশি কোশ্চেন আসবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা, বুয়েটে এডমিশন টেস্ট এবং মানে সারা জীবন এটা কাজে লাগবে আর কি। এই জন্য এটা আমরা একটু বারবার পড়ার চেষ্টা করবো। এই জন্য এই টপিকটার নাম হচ্ছে, আমরা যে টপিকটাকে এত গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতেছি, এই টপিকটার নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। টপিকটা কি? মৌলের মৌলের পর্যায়বৃত্ত পর্যাবৃত্ত ধর্ম। ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম। তো মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি আছে জানি, এগুলো একটু দেখো। এটা হচ্ছে ধাতব ধর্ম, এটা হচ্ছে ধাতব অধাতব ধর্ম, ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, নিউটন শক্তি। তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি। মানে এই হচ্ছে জিনিসগুলো। জিনিসগুলো কোনো কঠিন জিনিস না, তুমি যদি একবার বুঝে যাও, বুঝছো, তুমি পরীক্ষার হলে এমনিতে অনেক ভালো করতে পারবা। যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম কেমিস্ট্রি, এসএসসি তে না, ইন্টারে, আমি কেমিস্ট্রি পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই, মানে একবারই পড়ি নাই এসএসসি, মানে ফার্স্ট পেপারের আগেও পড়ি নাই, সেকেন্ড পেপারের আগেও পড়ি নাই। তো না পড়ে আমি এ প্লাস পেয়েছি। আমাদের ওই নটরডেমের ওই গ্রুপে মাত্র 2 জন স্টুডেন্ট কেমিস্ট্রিতে এ প্লাস পেয়েছে, আমি পেয়েছি, আর একটা ছেলে পেয়েছে 40 জনের মধ্যে, আর কেউ এ প্লাস পায়নি। আর তুমি অন্য স্টুডেন্ট পড়ে গিয়ে এ প্লাস পাইছে না, আমি কিন্তু না পড়ে গিয়ে এ প্লাস পেয়েছি, কারণ আমার আগে পড়াটা এত বেশি ছিল, আমার কনসেপ্ট এত ক্লিয়ার ছিল যে আমি মানে এটা যদি দেখলি বলতে পারছি যে এটাই হইব, এটাই হইব, এটাই হইব, মানে এটার কারণে এটা হইতেছে, মানে এই কনসেপ্টটা তোমাদের ব্রেইনে ঢুকে ফেলতে হবে। বুঝতে পারছো? তখন তুমি দেখবা যে এমন না যে পরীক্ষার হলে তুমি যে কোনো জায়গাতে যে কোনো একটা কোশ্চেন দেখলে উত্তর দিতে পারবা, যার এটা তো এই জিনিসটা। তো আমরা আবার বুঝার চেষ্টা করি এই জিনিসটা আসলে কি, ধাতব ধর্ম জিনিসটা কি। ধাতব ধর্ম আমরা সবাই জানি, এখানে ধাতু নিয়ে কিছু এমসিকিউ আছে। যে যে সকল মৌল, এটা মেইন বই থেকে কেন পড়াইতেছি, কারণ মেইন বইয়ে পড়াটা জরুরি, যেহেতু এটার সাথে ইন ফিউচার এডমিশন টেস্টের একটা সম্পর্ক আছে, এবং এটা মেইন বই থেকে এই জিনিসগুলো পড়তে হবে। মানে এখনো পড়তে হবে, ইন্টারে গেলেও মেইন বই থেকে পড়তে হবে। যে সকল মৌল চকচক করে আঘাত করলে শব্দ করে তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাকে আমরা কি বলি? ধাতু বলি। এটা ছিল আমাদের আগের সংজ্ঞা। এটা কই পড়ছো? এটা বলছো 3, 4, 5, 6, 7 এর বইয়ে। তুমি যখন 9-এ উঠে গেছো, তখন আধুনিক সংজ্ঞাটা কি? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তা করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে কি বলে? ধাতু বলে। আর যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন, সরি, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। আর যারা গ্রহণ করে তারা কি? ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারা হচ্ছে কি? তারা হচ্ছে অধাতু। এখন ধাতুর মেইন ধর্মটা কি? আর বর্তমান যে আমরা যে ডিফিনিশনটা শিখছি, ধাতুর মেইন ধর্মটা হচ্ছে, ধাতু মনে করো যে কোনো একটা ধাতু আছে এক্স, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে কোনো একটা ধাতু আছে কি এক্স, সে কি করবে? মাইনাস একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি করবে? সে প্লাস আয়নে পরিণত হবে। ধাতুর ধর্মই হচ্ছে কি, একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হইব? পজিটিভ আয়নে পরিণত হবে। তা ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মটাকে কি বলে? ধাতব ধর্ম বলে। এই যে ধাতু যে একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হয়েছে, এই ধর্মটাকে কি বলে? ধাতব ধর্ম। এখন দেখো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলছে ধাতব ধর্ম বোঝার জন্য, যে মৌল পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। কথাটা কি বলছে? যে মৌলের যে পরমাণু মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেই মৌলের ধাতব ধর্ম কি? তত বেশি। তত বেশি। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবো, সেই মৌলের ধাতব ধর্ম বেশি। এখন দেখো, দেখুন লিথিয়ামের একটা ইলেকট্রন যদি ত্যাগ করে আর কি, এরা প্লাস চিহ্নটা এই সাইডে লিখছে, কোনো সমস্যা নাই। এটা যদি তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে কি হতো, মানে আমি লিখি এইভাবে আর কি, লিথিয়াম মাইনাস একটা ইলেকট্রন, মানে আমি এই পাশে লিখতেছি আর কি, এই পাশে লিখতে প্লাস, এই পাশে লিথিয়াম প্লাস। বুঝতে পারতেছো? একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হচ্ছে মানে মাইনাস, আর যদি প্লাস দিতাম তাহলে যোগ হইতো। আর এই পাশে দিয়া মানে এটা ব্যালেন্সে লিখছে, তুমি এইভাবে বইয়ে যেমনি আছে এমনি লিখতে পারো, কোনো সমস্যা নেই। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কি বলছে পর্যায় সারণীতে? যে যে কোনো কোনো পর্যায়ে পর্যায়ে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এটা যে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে যদি আমি যাই, তাহলে ইলেকট্রন ত্যাগ করাটা কঠিন। এই জন্যই তো ধাতব ধর্ম হ্রাস পাইতেছে। ইলেকট্রন ত্যাগ করাটা যদি সহজ হইতো তাহলে কি ধাতব ধর্ম হ্রাস পাইতো? না। 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 এক্সিলেন্ট, আবার বুঝে গেছো। এখন আসো, কেন এরকম হইতেছে, আমরা একটু এই জিনিসটা একটু বুঝি।
দেখো, আমি গত ক্লাসে বলতেছিলাম, এটা আবার আমি বুঝাবো একদম সুন্দর করে। একই পর্যায়ে, একটু খেয়াল করো, একই পর্যায়ে এই লাইনটাতে একটু খেয়াল করো, এই লাইনটাতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হইতেছে? কমতাছে। দেখো, এটা যদি তোমার লিথিয়াম হইতো, না মনে করো, এটা কারে দিয়ে উদাহরণ দেওয়া যায় আর মজার মজার করে বুঝতে গেলে? হ্যাঁ, ভেরি গুড। মনে করো এটা হচ্ছে লিথিয়াম। এটা যদি লিথিয়াম হইতো, এটা কি? বেরিলিয়াম। তারপরটা কি? হুম, লিথিয়াম বেরিলিয়াম, এরপরটা বোরন। কি? বোরন। এরপরটা কি? বোরনের পরেরটা কি? কার্বন। হুম, আমি যদি পারি, তোমরা পারো না কেন? বোরনের পরেরটা কি? কার্বন। কার্বন। ঠিক আছে। এখন খেয়াল করো, লিথিয়ামের আকার থেকে বেরিলিয়ামের আকারটা কি বড় না ছোট? ছোট। ছোট। এর থেকে বোরনের আকারটা কি ছোট? এর থেকে কার্বনের আকারটা কি ছোট? এই জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে সব কিছু হয়ে যেতেছে। এখন খেয়াল করো যে এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? একটা। কয়টা ইলেকট্রন? একটা। একটা। নিউক্লিয়াস থেকে যে সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা সে কি করছে? টান দিয়ে, মানে নিউক্লিয়াস কি করে টান দিয়ে ধরবো। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। তো দুইটা, দুইটা। দুইটা ইলেকট্রন থাকার কারণে এই নিউক্লিয়াস কি করছে? বেশি জোরে টান দিয়ে ধরে নিয়েছে। নিউক্লিয়াসে তো প্রোটন আছে, যেহেতু বাইরে দুইটা ইলেকট্রন আছে, নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে। প্রোটন কি করছে? ওই দুইটা ইলেকট্রনের টান দিয়ে আরো কি করছে? কাছাকাছি ধরে ফেলছে। ধরে রাখার কারণে কি হয়েছে? যেহেতু কোনো শক্তি স্তর যোগ হয়েছে না, টান দিয়ে ধরে রেখেছে, এই জন্য কি হয়েছে? দেখো, এই কথাটা এখানে বারবার বলার চেষ্টা করতেছে যে একই। হুম, পর্যায়টা। দেখো, পারমাণবিক সংখ্যা বাড়লে, এখানে খেয়াল করো ইয়ারা গেল, করোনা গেল। এখানে খেয়াল করো, পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ে। যেমন এটার পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের হচ্ছে 3, বেরিলিয়ামের হচ্ছে 4, বোরনের হচ্ছে 5, কার্বনের হচ্ছে কি 6। তো ছয়। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে কিসের সংখ্যা বাড়তেছে? প্রোটনের সংখ্যা বাড়তেছে। এবং সাথে সাথে কি হইতেছে? ইলেকট্রন সংখ্যাও বাড়ে। কথাটা যেমনি লেখা আছে এমনি বলতে হইব, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, এই জন্য পরমাণুর আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এই লাইনটা টিএম, মানে টানা মুখস্থ করে ফেলতে হবে। যদিও আমি এই লাইনটা তোমাদেরকে 5,000 বার বুঝাইছি গত ক্লাসে, এমনি আইকা 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 আইকা, যেমন এইভাবে যুগ যুগ হইতেছে, ইলেকট্রন যখন বাড়তেছে তখন এটা টান দিয়া, নিউক্লিয়াস টান দিয়া একদম কাছে ঢুকে ফেলতেছে। আমি গত ক্লাস আইকা আইকা দেখাইছি, দেখাইছি কিনা? তোমরা এই লাইনটা বুঝছো কিনা? এই লাইনটা যে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কি হইতেছে? হ্যাঁ, প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়লে কি হইতেছে? ইলেকট্রন বাড়তেছে। ইলেকট্রন বাড়ার কারণে কি হইতেছে? নিউক্লিয়াসের অধিক সংখ্যক প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরের অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে কি হইতেছে? আকর্ষণ বেড়ে যেতেছে। নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের স্বাস্থ্য ভিতরে যে প্রোটন এবং এর বাইরে যে ইলেকট্রন আছে, যেমন এখানে আছে ইলেকট্রন 3টা, এই 3টার মধ্যে আকর্ষণ কি হইতেছে? বাইরে যেতেছে। তো আকর্ষণ, দুইটার মধ্যে আকর্ষণ বাড়লে কি হইব? কাছাকাছি চলে আইবো না? মনে করো দুইটা চুম্বক রাখছো, একটা ডান হাতে আর একটা বাম হাতে রেখে, দুইটার মধ্যে যদি আকর্ষণ বাড়ে, তাহলে এরা পরস্পর কি করব? কাছাকাছি চলে আসবো। একটা পজিটিভ জিনিস আর একটা নেগেটিভ জিনিস, দুইটার মধ্যে কি হয়েছে? আকর্ষণ বাড়ছে, বাড়লে কি হইব? এরা পরস্পর কি করবে? হুম, কাছাকাছি কাছাকাছি। আসবে। দুনিয়ার যে কোনো সম্পর্ক, এদের মধ্যে যদি আকর্ষণ বাড়ে, তাহলে এরা পরস্পর কাছাকাছি আইব। এটা স্বাভাবিক। বুঝতে পারতেছো? এটা পজিটিভলি চিন্তা করো, জাস্ট অতটুকু। তাহলে কাছাকাছি চলে আসে, তো কাছাকাছি চলে আসার কারণে কি হইতেছে? যেহেতু ইলেকট্রন গুলো কাছাকাছি চলে আসতেছে, ইলেকট্রনের শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসতেছে, এই জন্য পরমাণুর আকার কি হয়ে যেতেছে? ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে। এই ছোটটা কত বিভিন্ন মান আছে, আমি একটা শীট দিব, ওই শীটটার মধ্যে মানগুলো লেখা আছে। টেনশন করার কোনো কারণ নাই। বাট তোমরা কনসেপ্টটা বুঝছো কিনা, এটা হচ্ছে একটা জিনিস।
জি ভাইয়া। দেখো, হ্যাঁ, আর দেখো, আর যখন আমি নিচে নামতেছি, যেমন লিথিয়ামের পরে নিচে কে? এটা হচ্ছে সোডিয়াম। এর নিচেটাকে সোডিয়াম। এরপরটাকে পটাশিয়াম। পটাশিয়াম। যখন নিচে নামতেছি তখন কি লিথিয়ামের শক্তি হচ্ছে 1s1 1s2, বুঝছো? 1s, হ্যাঁ, 1s2 2s1। দেখো লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s1। আর সোডিয়ামের ক্ষেত্রে কি কি হইতেছে? 1s2 2s2 2p6 3s1। এখানে এখানে কি দিয়েছে যে একটা তৃতীয় একটা শক্তি স্তর, এখানে শক্তি স্তর কয়টা? দুইটা। 1s2 2s1। এখানে শক্তি স্তর কয়টা? দুইটা। আর এখানে শক্তি স্তর কয়টা? তিনটা। এখানে শক্তি স্তর কয়টা? চারটা। বুঝছো কিনা? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s1, তাহলে সর্বশেষ কক্ষপথ কয়টা? দুই। সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দুই। প্রধান শক্তি স্তর এখানে সর্বশেষ প্রধান শক্তি স্তর কত? তিন। এখানে আর এটার ক্ষেত্রে কত? 1s2 2s2 2p6, তারপরে কত? 3s2 3p6 4s1। এটা সর্বশেষ ইলেকট্রনটা কি? হুম, 4s1। এটা সর্বশেষ ইলেকট্রনটা কি? 3s1। এটা সর্বশেষটা কত? টু টু এস ওয়ান এস টু হ্যাঁ, বুঝছো কিনা? তো যে জিনিসটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে যখন পটাশিয়ামে চলে যেতেছি লিথিয়াম থেকে, তখন দেখো যে উপর থেকে যখন নিচে নামতেছি শক্তি স্তর বাড়তেছে। কি বাড়তেছে? একই গ্রুপে উপর থেকে যখন নিচে যায়, ঠিক আছে, নতুন শক্তি স্তর যোগ হয় শক্তি কি? স্তর বাড়তেছে। হ্যাঁ, নতুন শক্তি স্তর যখন বাইরে যাবো গা, তখন কি আর ব্যাসার্ধ কি ছোট হইব নাকি বড় হয়ে যাবো গা? বড় হবে। স্বাভাবিক। তার কারণ বড় হবে। কারণ এখানে শক্তি স্তর কয়টা? এখানে শক্তি স্তর হচ্ছে দুইটা। এখানে শক্তি স্তর কয়টা? n = 3। এখানে শক্তি স্তর কয়টা? তিনটা। এখানে শক্তি স্তর কয়টা? চারটা। নতুন করে কি হয়েছে? আর একটা শক্তি স্তর বাইরে গেছে। যেহেতু শক্তি স্তর বাইরে যেতেছে, সো তাহলে কি হইব? পরমাণুর আকার বৃদ্ধি পেতেছে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না। না। এই জিনিসটা বুঝলে দেখবো বাকি সব ব্যাখ্যা করা যেতেছে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য পরমাণুর আকার যথেষ্ট। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং পরমাণুর বাইরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য, হ্যাঁ, পরমাণুর আকার যথেষ্ট হ্রাস পায় নতুন করে শক্তি স্তর যোগ হওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ, যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তার চেয়ে বেশি। দেখো, কিন্তু এই কথাটা সে বলতে চাইতেছে আর কি, যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে যায় যায় কি যে ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি জানো? ইলেকট্রন সংখ্যা বাড়লে প্রোটনও বাড়ে, কিন্তু এখানে সবচেয়ে বড় ইম্প্যাক্টটা হচ্ছে যে নতুন করে শক্তি স্তর যোগ হয়ে যায়। তো শক্তি স্তর যোগ হওয়ার কারণে সাইজটা অনেক বড়, বেশি বড় হয়ে যায়। যেটার কারণে তোমার এই যে ইলেকট্রন প্রোটন বাড়ার যে ইলেকট্রন বাড়ার আরে প্রোটন বাড়ার কারণে ইলেকট্রন বাড়তেছে এবং এরা যে পরস্পরকে আকর্ষণ করতেছে, এইসব এই এই আকর্ষণটা আর কি এখানে আর মুখ্য থাকে না। এখানে যে জিনিসটা মুখ্য হয়ে যায়, নতুন শক্তি স্তর যোগ হয়ে যায়, এটাই মুখ্য হয়ে যায়। এখন দেখো, আশা করি জিনিসটা বুঝে গেছো। বেশি পেঁচাইলে আবার পেঁচ লাগিয়ে দিবা। এখন খেয়াল করো, ধাতব ধর্ম জিনিসটার মানে হচ্ছে যে যে কোনো একটা জিনিস যত সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন দেখো এই নিউক্লিয়াস থেকে, মানে আমি এদিকে যাই, মানে মানে একই পর্যায়ে বাম থেকে ডানে যেতেছি। মানে আমি এই এই ফিগারটা দিয়ে বাকি সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করবো। একই পর্যায়ে বাম থেকে ডানে যেতেছি, তো লিথিয়ামের আকারটা বড় না বেরিলিয়াম থেকে? দেখো তো, লিথিয়ামের আকারটা কি বেরিলিয়াম থেকে বড় কিনা? ফিগারে তাকাও। বিস্তার। হ্যাঁ। তো লিথিয়ামের জি। আকারটা বেরিলিয়াম থেকে বড় হওয়ার কারণে লিথিয়াম এই লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে আছে একটা ইলেকট্রন। খেয়াল করো, লিথিয়াম কি করতে পারবো? যত সহজে ইলেকট্রনটা ছাড়তে পারবো। ধাতব ধর্ম কি? ইলেকট্রন ত্যাগ করা। ধাতব ধর্ম জিনিসটা কি? ইলেকট্রন ত্যাগ করা। তাহলে লিথিয়াম যত সহজে ইলেকট্রনটা ছাড়তে পারবো, বেরিলিয়াম কি অত সহজে ছাড়তে পারবো? না। কেন ছাড়তে পারতো না? কারণ হচ্ছে দেখো, বেরিলিয়ামের নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন দুইটা, বুরনের আরো কাছে ইলেকট্রন তিনটা, কার্বনের আরো কাছে ইলেকট্রন তিনটা। মানে হ্যাঁ। নিউক্লিয়াসের যত কাছে ইলেকট্রন থাকবো, তো
নিউক্লিয়াসের প্রোটন কি করবো, এই ইলেকট্রনটা টান্দা ধরে রাখতো না। এই জন্য লিথিয়ামের একটা ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে একটু দূরে হওয়ায় লিথিয়ামের ইলেকট্রন ছাড়াটা যত সহজ, বেরিলিয়ামের জন্য তার তার থেকে একটু কঠিন, বুরনের জন্য আরো কঠিন, কার্বনের জন্য কি আরো কঠিন। বুঝতে পারছো কিনা? এভাবে যত বামে যেতে থাকবো তাদের জন্য মানে আকার ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন গুলো কি করে, নিউক্লিয়াসের প্রোটন কর্তৃক ইলেকট্রন গুলোর সাথে আকর্ষণ বল অনেক বেশি, ওই জন্য ইলেকট্রন গুলোকে টান্দা ধরে রাখে। এই জন্য তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। এই জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হইতেছে, পরমাণুর আকার যখন কমতেছে তখন নিউক্লিয়াস কর্তৃক প্রোটন, নিউক্লিয়াসের প্রোটন কর্তৃক ইলেকট্রনকে, ইলেকট্রনের শক্তি, ইলেকট্রন গুলোকে টান দিয়ে ধরে রাখে। এই জন্য শক্তি স্তর আকার কমে যেতেছে, এই জন্য সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না। এই জন্য লিথিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এই জন্য লিথিয়ামের ধাতব ধর্ম বেশি, বেরিলিয়ামের কি এর চেয়ে কম, বুরনের এর চেয়ে কম, কার্বনের কি এর চেয়ে আরো কম। এই জিনিসটা বুঝছো কিনা কেন কম? কারণ কি, নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন গুলোকে কি টান দিয়ে ধরে রাখতেছে আকার ছোট হওয়ার কারণে। কারণটা কি? কারণটা কি? আকার আকার ছোট, ছোট হওয়ার কারণে। এটি হচ্ছে মেন কারণ। কিন্তু এরপরে যখন ওই দিকে যেতে থাকবো, ব্যাপারটা হচ্ছে এইভাবে সিচুয়েশন এভাবে করতে থাকবো যে আকারটা ছোট হইতেছে, এই জন্য হচ্ছে যে নিউক্লিয়াস কর্তৃক টান্দা ধরে রাখে, এই জন্য সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। আকার ছোট হওয়ার কারণে কি হইতেছে না, ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না, ইলেকট্রন ত্যাগ করতে কষ্ট হইতেছে। আকার যখন ছোট হইতেছে ইলেকট্রন ছেড়ে দেওয়া কঠিন। মনে করো একটা মানুষকে তুমি টান দিয়ে কাছে কাছে নিয়ে আসছো, তখন তারে তো এখানে তোমার থেকে সরানো ডিফিকাল্ট। আর যে তোমার থেকে দূরে আছে, যেমন লিথিয়ামের ক্ষেত্রে সে তোমার থেকে অনেক দূরে আছে, তারে তো সরানো অনেক ইজি। যে তোমার কাছে মিশা রয়েছে তারে তো সরানো ইজি না। মানে একটু নর্মালি ফিজিক্যালি চিন্তা করার চেষ্টা করো। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, লিথিয়ামের ক্ষেত্রে 2 নম্বর শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রনটা, আর নিউক্লিয়াস থেকে সোডিয়ামের ক্ষেত্রে কত নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা? 3 নম্বরে। কত নম্বরে? 3 নম্বরে। তিন তিন নাম্বার। নম্বরে। পটাশিয়ামের ক্ষেত্রে কত নম্বরে নিউক্লিয়াস থেকে? 4 নম্বরে। তাহলে সোডিয়াম লিথিয়াম থেকে একটা ইলেকট্রন সরানো যত সহজ, একটা ইলেকট্রন ত্যাগ করা লিথিয়ামের যত সহজ, সোডিয়ামের ত্যাগ করা তার চেয়ে আরো বেশি সহজ। কার বেশি সহজ? সোডিয়ামের। পটাশিয়ামের ত্যাগ করা কি আরো বেশি সহজ। তাহলে একই গ্রুপে উপর থেকে যখন নিচে নামতাছি তখন কি হইতাছে, খেয়াল করো, একই গ্রুপে উপর থেকে যখন নিচে নামতেছি তখন কি হইতেছে, পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পাইলে ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ, কারণ ওই সর্ববহিস্থ কক্ষপথে নিউক্লিয়াসের থেকে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের যে দূরত্ব, এটা কি হয়ে যেতেছে, বাইরে যেতেছে। তো দূরত্ব বাড়লে কি হইব, আমার সাথে আমার ফ্রেন্ডের দূরত্ব বেশি, তাহলে হেরে আমার থেকে সরাই ফেলা সহজ কিনা? স্বাভাবিক না? কারোর সাথে কারো সম্পর্ক, এর মধ্যে আমার দূরত্ব বেশি, তাহলে যার সাথে আমার দূরত্ব বেশি তারা আমার কাছ থেকে সরাই ফেলা কি ইজি, সহজ। সহজ। এটা মনে করি দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম। তো নিউক্লিয়াস থেকে যখন একই গ্রুপে উপর থেকে যখন নিচে যাইতেছি, খেয়াল করো, একই গ্রুপে উপর থেকে যখন নিচে যাইতেছি কি হইতেছে, নিউক্লিয়াস নতুন শক্তি স্তর যুগ হইতেছে, এই জন্য পরমাণুর আকার বাড়তেছে। পরমাণুর আকার বাইরে যাওয়ার কারণে হ্যাঁ থেকে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের প্রোটন থেকে ইলেকট্রনের দূরত্ব বাইরে যেতেছে, ইলেকট্রনের দূরত্ব বাইরে যাওয়ার জন্য সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে। এখানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করাটা কঠিন, ইলেকট্রন ত্যাগ করা কঠিন। বুঝছো? এই সাইডে মানে এইদিকে হচ্ছে কঠিন আর এদিকে হচ্ছে সহজ। ইলেকট্রন ত্যাগ করা কঠিন, এদিকে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা কঠিন আর এদিকে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা কি সহজ। সহজ। বুঝতে পারছো? সিমিলারলি দেখো, সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে কি সিলিকন। দেখো, সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করা যত কঠিন, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ত্যাগ করা আরো বেশি কঠিন, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ত্যাগ করা আরো বেশি কঠিন, সিলিকনের ইলেকট্রন ত্যাগ করা আরো বেশি। এই তিনটা হচ্ছে ধাতু, প্রথম তিনটা হচ্ছে ধাতু, আর কার্বন আর সিলিকন এগুলো হচ্ছে অপধাতু। প্রথম তিনটা হচ্ছে ধাতু, আর কার্বন সিলিকন টাইপের যেগুলো এগুলো হচ্ছে অপদার্থ। এরপরে দেখো, তো এই জন্য খেয়াল করো এই বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো ধাতুর ধর্ম বৃদ্ধি পাইতেছে, ইলেকট্রন ত্যাগ করা সহজ, এই জন্য কি হইতেছে, এদিকে ধাতুর ধর্ম কি হয়, ধাতু ধর্ম বৃদ্ধি পায়। উপর থেকে নিচে ধাতুর ধর্ম বৃদ্ধি পায়, এদিকে কি হয়, ধাতু ধর্ম হ্রাস পায়।
বুঝতে পারছো? এখন আগে অধাতুর ক্ষেত্রে, অধাতুর ক্ষেত্রে উল্টাটা। অধাতু মানে কি ইলেকট্রন গ্রহণ করা। অধাতুর ক্ষেত্রে ঘটনা কি হইব? ইলেকট্রন গ্রহণ করা। এখন খেয়াল করো, অধাতুর ক্ষেত্রে উল্টাটা কেন হইতেছে? ইলেকট্রন গ্রহণ করা। এটা এটা একটু বুঝাই দিই, দেখো ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। হ্যাঁ, ইলেকট্রন টেক টেক বাদ, ইলেকট্রন বোঝায় অধাতুর ক্ষেত্রে। লিথিয়াম কি ধাতু, বেরিলিয়াম কি ধাতু, বুরোনও কি ধাতু। খেয়াল করো, কার্বনের মধ্যে কি হয়েছে? অপধাতু। সেখানে সোডিয়াম কি ধাতু, ম্যাগনেসিয়াম কি ধাতু, অ্যালুমিনিয়াম কি ধাতু, সিলিকন কি অপধাতু। এভাবে যাইতে 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 এদিকে গিয়ে কি হইতেছে? এরপরে কি কার্বনের পরেরটা কি? হুম, কার্বন না, পরেরটা কি? নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেনের পরেরটা কি? অক্সিজেন। নাইট্রোজেন পরেরটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরেরটা কি? ফ্লুরিন। আর এখানে কি? ফসফরাস। তারপরটা কি? সালফার। তারপরটা কি? ফ্লুরিন। ঠিক না? ফসফরাস, সালফার, ফ্লুরিন। এই যে ফ্লুরিন, এটা হচ্ছে কি জানো? নি এটা হচ্ছে অধাতু। এটা কি? এই যে শেষেরটা যেটা, খেয়াল করো, এই যে এগুলা, এই যে শেষের এগুলা, এগুলো এগুলো কি জানো? এগুলো হচ্ছে অধাতু। এগুলো কি? এ পর্যন্ত তো অপধাতু, এবং শেষের গুলো কি? অধাতু। তাহলে দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাইতেছে, তো শেষে দেখে কি হয়ে যেতেছে? সবাই অধাতু হয়ে যেতেছে। তাহলে অধাতব ধর্ম কি হইতেছে? বৃদ্ধি পাইতেছে। কি বৃদ্ধি পাইতেছে? আমার সাথে একটু রেসপন্স করো। কি বৃদ্ধি পাইতেছে? অধাতব ধর্ম। দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম যদি হ্রাস পায়, তাহলে তার কি ধর্ম বৃদ্ধি পাইবো? পদার্থ। অধাতু। একটা জিনিস সিম্পলি বোঝার চেষ্টা করো। তুমি একটা রাস্তা দিয়া যদি মনে করো বাম থেকে ডানে যাও, একটা রাস্তা দিয়ে মনে করো বাম দিক থেকে ডান দিকে যেতেছো, তুমি ধনী থেকে দরিদ্র হইতেছিল। তুমি ধনী থেকে কি হইতেছো? দরিদ্র হইতেছো, সাপোজ আর কি। মানে তোমার টাকা পয়সা সবাই চিন্তাই করে লয়ে যেতেছে, তুমি একটা রাস্তা দিয়ে যাইতেছো। তাহলে এর মানে কি? তোমার টাকা পয়সা কমে যাচ্ছে। তো একটা সময় তুমি কি হইবা? এখানে ছিল ধনী, তোমার যখন এই ডান দিকে যাইতেছো, তোমার টাকা পয়সা সবাই চিন্তা করে নিয়ে যেতেছে, তখন একটু পরে তুমি কি হয়ে যাবে? ফকিন্নি। ঠিক না? বা দরিদ্র হয়ে যাবে। জি। তো স্বাভাবিক ব্যাপার। তো তুমি এদিকে ছিল ধাতু, তুমি যখন বাম থেকে ডানে যাইতেছো, তখন তুমি কি হয়ে যেতেছো? তোমার তো ধাতব ধর্ম হ্রাস পাইতেছে, মানে তোমার টাকা পয়সা কমে যেতেছে। তখন তোমার কি ধর্ম বাড়তেছে? তুমি যখন ধনী থেকে যখন তোমার টাকা পয়সা কমে যেতেছে, তখন তুমি কি হইতেছো? দরিদ্র হইতেছো। কি হইতেছো? দরিদ্র হইতেছো। ধরি। তো এখানে খেয়াল করে, একই পর্যায়ে বাম থেকে ডানে যখন যাইতেছে, তোমার ধাতব ধর্ম হ্রাস পাইতেছে, মানে তুমি অধাতব ধর্ম বৃদ্ধি পাইতেছে। তাহলে সবচেয়ে বেশি অধাতু কোনটা? ফ্লুরিন। সবচেয়ে বেশি অধাতু কোনটা এখানে? ফ্লোরিন। ফ্লুরিন। মানে ধরে নাও আর কি, ফ্লুরিন। এর মধ্যে আবার কাপ চাপ আছে, কাপটা পরে বুঝামো, মানে ঝামেলা আছে একটা। সিমিলারলি নাইট্রোজেনও অধাতু, অক্সিজেনও অধাতু, ফ্লুরিনও অধাতু। আবার নিচের দিকে খেয়াল করো, 3 নাম্বার পর্যায়ে ফসফরাসও অধাতু, সালফারও অধাতু, এবং ক্লোরিনও কি অধাতু। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেছি যে এখন কেন এগুলো অধাতু। অধাতুর ক্ষেত্রে কি বলছে খেয়াল করো, অধাতু ধর্মের ক্ষেত্রে কি বলতে চাইতেছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। যে অধাতু যে সকল মৌল চকচক করে না, আঘাত করলে শব্দ হয় না, তাপ ও বিদ্যুৎ সুদূরই পারি না, তাদেরকে আমরা অধাতু বলে। অধাতু সংজ্ঞা অনুসারে আমরা এটা বলতে পারি যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে কি বলে? অধাতু বলে। ইলেকট্রন গ্রহণের ধর্মটাই কি? অধাতু। ইলেকট্রন গ্রহণের ধর্মটাই কি? অধাতু। যেমন ক্লোরিন একটি অধাতু, কারণ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হয়? যেমন দেখো, এই যে ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে প্লাস একটা ইলেকট্রন, ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। যে কোনো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অধাতু ধর্ম কি হইব? বৃদ্ধি পাইব। স্বাভাবিক ব্যাপার, কারণ বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাইতেছে, মানে অধাতব ধর্ম কি হইতেছে? বৃদ্ধি পাইতেছে। অধাতব ধর্ম বৃদ্ধি পাইতেছে কথাটার মানে হচ্ছে এটার মধ্যে একটা ইলেকট্রন ঢুকানো সহজ। কি সহজ? কি সহজ? অধাতু মানে কি ইলেকট্রন গ্রহণ করা। অধাতু মানে কি
ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করা। গ্রহণ করা। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটার মধ্যে কি হবে, একটা ইলেকট্রন ঢুকানো কি সহজ। কেন সহজ? কারণ দেখো এই এই কনসেপ্টটা আবার আইবো। কেন সহজ? কারণ হচ্ছে নিউক্লিয়াস কি করে, এখানে একটা ইলেকট্রন দেওয়ার সাথে সাথে নিউক্লিয়াস কি করে, কারণ এখানে শক্তি স্তরের আকারটা তো কম। এখানে শক্তি স্তরের আকারটা মানে এই যে যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে কি করছে, হ্যাঁ টান্দা নিচে নিয়ে এসে পড়ছে। আচ্ছা এখানে আমি আর একটু আইকা বুঝাই দেখি, অন্য মনে হয় আইকা বুঝাইতে পারিনি। মনে করো এই টাইপের আর কি জিনিসটা। ও, এই কলমটা রাখবো নাকি? মনে করো, খেয়াল করো, আমি একটা লিথিয়াম দিয়ে বুঝাই। খেয়াল করো, লিথিয়ামের প্রথম শক্তি স্তরে মনে করো এটা মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস আর কি। নিউক্লিয়াস রাখতেছি না, প্রথম শক্তি স্তরে হচ্ছে দুইটা। এর পরের শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? তিনটা। সরি, এর পরের শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, লিথিয়ামের হচ্ছে এটা, লিথিয়ামের স্ট্রাকচার। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দুইটা, এরপরটা তিনটা। আর লিথিয়াম থেকে যখন আমি বাম থেকে ডানে যেতেছি, তাহলে এদিকে কে আছে? সর্বশেষ ফ্লুরিন কে আছে? ফ্লোরিন। না, এটা লিথিয়াম তো হইছে না, লিথিয়ামে তো আরেকটা আছে, 1s2 2s1 নাকি? হ্যাঁ, লিথিয়াম হইছে। জি। হ্যাঁ লিথিয়াম হয়েছে, ঠিক আছে। সর্বশেষ এরপর যে ফ্লুরিন। ফ্লুরিনের ক্ষেত্রে খেয়াল করে এখানে একটা ঝামেলা আছে। প্রথমটা তো হচ্ছে দুইটা, এটা নিয়ে সমস্যা নাই। এরপর এটা খেয়াল করো, ফ্লুরিনের আকারটা কেমন ছোট হয়ে যায়। দেখো লিথিয়ামের থেকে ফ্লুরিনের আকারটা ছোট হয়ে যেতেছে। কেন ছোট হইতেছে একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো মানে কেন ছোট হচ্ছে। ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? 7টা। কয়টা আছে? 7টা। দেখো এই যে আমি 4টা আঁকছি, এই যে 4 2 6টা, এই হচ্ছে একটা 7টা। দেখো এই 7টা। তো এই ফ্লুরিনের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কি করতেছে, এই 7টা ইলেকট্রনের টানটা কি করছে তার দিকে ধরে রাখছে। টানটা কি করছে, এই 7টা ইলেকট্রনকে টানটা ধরে রাখছে। অহন আমি যদি আরেকটা ইলেকট্রন দিই, এই দেখো এই নিউক্লিয়াস থেকে এইটার ব্যাসার্ধ মানে এই কক্ষপথটা যত দূরে অবস্থিত, এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথটা অনেক কাছে অবস্থিত না ফ্লুরিনের জি ক্ষেত্রে? ভাইয়া। অনেক কাছে অবস্থিত, ফ্লুরিনের ক্ষেত্রে অনেক কাছে অবস্থিত। তো কাছে অবস্থিত হওয়ার কারণে আমি যখন একটা ইলেকট্রন ফ্লুরিনতে দেবো, মানে জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করো, একটা ইলেকট্রন যখন ফ্লুরিনতে দেবো, তাহলে কাছাকাছি হওয়ার কারণে এই ইলেকট্রনটারও তো কি করবো, নিউক্লিয়াস টান্দা ধরে ফেলবো। ধরে ফেলবো কিনা? হুম। জি স্যার। জি। হ্যাঁ, হ্যাঁ, এই এই যে একটা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আমি যে ইলেকট্রনটা বাইরে থেকে দিলাম এখন, মনে করো এই ইলেকট্রনটা আমি বাইরে থেকে দিছি। এই ইলেকট্রনটা বাইরে থেকে আমি কি করছি, একটা ইলেকট্রন দিছি। আগে ছিল ফ্লুরিন, এখন আমি একটা ইলেকট্রন যোগ করছি। যোগ করেছি ফ্লুরিন মাইনাস। খেয়াল করো, এটা কিন্তু সহজ, কারণ একটা ইলেকট্রন দিয়েছি সেটা আমি ধরে ফেলছে। আর এই নিউক্লিয়াস থেকে, এখানে গেলে হ্যাঁ এই নিউক্লিয়াস থেকে এটা দূরত্ব বেশি, দূরত্ব বেশি হওয়ার কারণে আমি এখানে একটা ইলেকট্রন দিলে এটা আমরা ধরে ফেলতে পারতো না। কারণ সে দূরত্ব, মনে করো তোমার কাছ থেকে ওই যে দেখো না মুভির মধ্যে একটা ফ্রেন্ড, মনে করো অনেক সময় কি হইতেছে, পড়ে যেতেছে, তখন তুমি তোমার ফ্রেন্ডে বাঁচানোর জন্য কখন ধরতে পারবা, যখন সে তোমার কি হইব, কাছে হইব। তখন তোমার থেকে হের দূরত্ব হচ্ছে কি 10 মিটার দূরে অবস্থিত। তখন কি আর তুমি হের ধরতে পারবা? বাঁচানোর লাগে বিল্ডিং থেকে পড়ে যেতেছে, তখন কি তুমি হাত দিয়ে ধরতে পারবা? ডেফিনেটলি না। না স্যার। তো এখানে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্বটা অনেক বেশি। আর এটা এমনিতে ধাতু, ধাতু তো আর ইলেকট্রন গ্রহণই করে না। ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তো যে তার ইলেকট্রন ত্যাগ করে সে তো ইলেকট্রন গ্রহণ করবে না, স্বাভাবিক। তো এই জন্য যে জিনিসটা দেখা যেতেছে কি, এই জিনিসটা হচ্ছে যে লিথিয়ামের মধ্যে একটা ইলেকট্রন ঢুকানো যত সহজ, তার চেয়ে ফ্লুরিনের মধ্যে ইলেকট্রন ঢুকানোটা কি অনেক বেশি সহজ। কঠিন। অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ। কেন? কারণ এই ফ্লুরিনের যে শক্তি স্তরটা, এটা নিউক্লিয়াসের অনেক কাছে থাকে। ফ্লুরিনের যে 2 নাম্বার শক্তি স্তরটা, এটা নিউক্লিয়াসের অনেক বেশি কাছে ছিদ্র থাকে। থাকে, আর লিথিয়ামের ক্ষেত্রে কি থাকে, অনেক বেশি দূরে দূরে থাকে। থাকে। থেকে। না বুঝলে রেকর্ডিং দেখে আবার বুঝলো। ঠিক আছে, ধাতব ধর্ম অধাতব ধর্ম বুঝে গেছো। এবার আসো উপর থেকে নিচে গেলে কি হইতো ঘটনা। এখন যদি আমি উপর থেকে নিচে যেতাম, দেখো আরো ইন্টারেস্টিং ঘটনা ঘটতো। দেখো ফ্লুরিনের, দেখো উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। কেন হ্রাস পায়? দেখো ফ্লুরিনের আকারটা, মনে করো এই যে এই জিনিসটা একটু দেখো। আচ্ছা এটার জন্য আবার আচ্ছা এখানে একটু এঁকে ফেলি, এই ফাঁকটার মধ্যে এঁকে ফেলি। মনে করো ফ্লুরিনের আকারটা হচ্ছে এটা,
আর ক্লোরিনের আকারটা অনেক বড়, কারণ ক্লোরিনের মধ্যে শক্তি স্তর হচ্ছে কয়টা? তিনটা। ক্লোরিনের মধ্যে শক্তি স্তর কয়টা? তিনটা। এটা হচ্ছে তিনটা। তোমার ক্লোরিনের আকার, আর এটা হচ্ছে ক্লোরিনের আকার। আচ্ছা, ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। কয়টা ইলেকট্রন? 7টা। আচ্ছা, এখানে একটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, এই ছোট্ট একটা জায়গার মধ্যে আরেকটা ইলেকট্রন ঢুকানো সহজ নাকি এই ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, এখানে একটা ইলেকট্রন ঢুকানো সহজ? কোনটাতে সহজ? যেটার মধ্যে জায়গা খালি আছে এটার মধ্যে ঢুকানোটা সহজ না? জি। জি স্যার। স্বাভাবিক ব্যাপার। এই জন্য একই গ্রুপে উপর থেকে নিচে নামলে, বুঝতে পারতেছো, একই গ্রুপে উপর থেকে নিচে নামলে অধাতব ধর্ম হ্রাস পাওয়ার কথা, কিন্তু ফ্লুরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে এখানে একটা ব্যতিক্রম হয়। কেন? ফ্লুরিনের আকার ছোট হয়। কার ক্ষেত্রে ব্যতিক্রমটা হয়? মানে একই, এই জিনিসটা বোঝার চেষ্টা করে, একই গ্রুপে উপর থেকে নিচে নামলে কি হয়? ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ধাতব ধর্ম বৃদ্ধি পায় মানে অধাতব ধর্ম কি হয়? হ্রাস পায়। কিন্তু ক্লোরিন এবং ফ্লুরিনের মধ্যে কি হয়? একটু ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা কেন হয়? কারণ কি? ফ্লুরিনের আকারটা কি? ফ্লুরিনের আকারটা ছোট। এটা ইয়ার ক্ষেত্রে না, ধাতু অধাতুর ক্ষেত্রে, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। এই কনসেপ্টটা একটু রাখো, আমি একটু পরে কাজে লাগাইতেছি। আমি এটা পড়ে শোনাইতেছি, বই পাওয়ার কোনো কারণ নাই। এখানে দেখো একটা কথা লিখছে, যে কোনো পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে, হুম, সাধারণত অর্ধধাতু, উপধাতু এবং ডানের মৌলগুলো মূলত অধাতু, উত্তর পর্যন্ত বলছে। এবং দেখো যে, ওকে, অধাতু ধর্মের ক্ষেত্রে সেম ঘটনা, যে উপর থেকে নিচে গেলে অধাতু ধর্ম কি হইব? হ্রাস পাইব। উপরের গুলো বেশি অধাতু থাকবো, নিচের গুলো কম অধাতু থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। কেন উপরের গুলো বেশি অধাতু থাকবো? কারণ হচ্ছে উপরের গুলো অতি সহজে ইলেকট্রন কি করতে পারবো? গ্রহণ করতে পারবো। কিন্তু ফ্লুরিন ক্লোরিনটা হচ্ছে ভিন্ন, এটা একটা পরমাণুর আকারের কারণে। এখন আসো পারমাণবিক আকার, এটা এখন আয়নিক শক্তির ক্ষেত্রে এই কনসেপ্টটাতে আসো, যে গ্যাসীয় অবস্থায় কোনো মোল থেকে এক মোল গ্যাসীয় পরমাণু একটি ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এই জিনিসটা, আর ধাতুর ধর্ম প্রায় সেম। আর ইলেকট্রন আসক্তি আর অধাতুর ধর্ম এই জিনিসটা প্রায় সেম। সংজ্ঞাটা বোঝার চেষ্টা করো। গ্যাসীয় অবস্থায় কোন অবস্থায় থাকতে হইব? গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে একটা ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আধান পরিণত করতে, মনে করো একটা মৌল হচ্ছে এক্স, এটা থেকে আমি একটা ইলেকট্রন কি করাইতেছি? ত্যাগ করাইতেছি। অনেকটা ধাতুর মতো এই জিনিসটা। এক্স প্লাসে পরিণত করতে, ঠিক আছে, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। এখন খেয়াল করো, একই পর্যায়ে বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলগুলোর ব্যাসার্ধ কম। খেয়াল করো, একই পর্যায়ে বামের মৌল, এই যে বাম সাইডের মৌলগুলা, এগুলোর ব্যাসার্ধ কি? লিথিয়াম, বেরিলিয়াম বেশি। নাইট, তারপরে কি? অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এদের ব্যাসার্ধ কি? কম। তো একই পর্যায়ে বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলগুলোর ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান কি? বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। এই জিনিসটা বুঝছো কিনা? এই জিনিসটা ধাতুর ধর্মের মতো। ব্যাসার্ধ যখন কমে, খেয়াল করো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু আগে আমি মেইন কনসেপ্টটা বুঝাই ফেলছি। একই পর্যায়ে বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আমি দেখাই, এটা হচ্ছে প্রথম মৌলটা, এরপর এটার ব্যাসার্ধ হচ্ছে এটা, 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 এরপর এটার ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে একই পর্যায়ে বামে মৌলগুলোর কি ব্যাসার্ধ? কি বাম দিকে, খেয়াল করো, বাম দিকে ব্যাসার্ধ কি? বেশি। ডান দিকে ব্যাসার্ধ কি? কম। তাহলে ব্যাসার্ধ বেশি হলে, এই জিনিসটা বুঝার চেষ্টা করো, ব্যাসার্ধ বেশি হলে এটার থেকে একটা ইলেকট্রন সরাইতে শক্তি কম লাগবো। ব্যাসার্ধ বেশি হলে ইলেকট্রন সরাইতে কি লাগবো? শক্তি কম লাগবো। কেন লাগবো? ব্যাসার্ধ বেশি মানে কি? দূরত্ব বেশি। ব্যাসার্ধ মানে বেশি মানে কি? নিউক্লিয়াস থেকে কি বেশি? দূরত্ব বেশি। মনে করো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তোমার থেকে বেশি দূরে তোমার ফ্রেন্ড উপস্থিত, তুমি তারা সরানোটা কি সহজ কিনা? আর এরপরে দেখো, এরপরের মূলটা যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধ কমছে, তারপরে দেখো তোমার হচ্ছে বুরনের ক্ষেত্রে ব্যাসার্ধ আরো কমছে, কার্বনের ক্ষেত্রে ব্যাসার্ধ আরো কমছে, নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাসার্ধ আরো কমছে। বুঝতে পারতেছো? ফ্লুরিনের ক্ষেত্রে ব্যাসার্ধ কি হইতেছে? আরো কমছে। ব্যাসার্ধ যখন কমে গেছে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন, মানে
আয়নীকরণ শক্তি কথাটার মানে কি? আয়নীকরণ শক্তি কথাটার মান হইছে, আয়নীকরণ শক্তি কথাটার মান হইছে একটা ইলেকট্রন সরাইতে হইব, কি করতে হইব, একটা ইলেকট্রন সরাইতে হবে। সরাইতে হইব। তাহলে যেখানে ব্যাসার্ধ কম তার থেকে ইলেকট্রন সরানোটা বেশি কঠিন না সহজ? ব্যাসার্ধ যখন কম তখন ইলেকট্রন সরানোটা কঠিন না? কারণ ইলেকট্রনটা যদি জি। টান্দা ধরে রাখছে, ইলেকট্রনের টান্দা ধরে, এই জন্য দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এর মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি কেন? কারণ হচ্ছে, কারণ সবার দেখো সিলিকনেরটা বেশি, কেন বেশি? কারণ এই মৌলগুলোর মধ্যে সিলিকনের গ্রুপ পদ্ধতি, সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ কম। খেয়াল করো, আমি মুছে দিই এটা, ধরো একটু ওয়েট করো, এটা সহজ হবে। দেখো এই মৌলগুলোর মধ্যে এই দেখো সিলিকনের ব্যাসার্ধটা কি কম কিনা? তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে সিলিকনের ব্যাসার্ধ কি কম। সিলিকনের ব্যাসার্ধ কম হওয়ার কারণে এটার কাছ থেকে একটা ইলেকট্রন সরানো, সিলিকনের ব্যাসার্ধ কম হওয়ার কারণে এই সিলিকন থেকে একটা ইলেকট্রন সরানোটা কি কঠিন। কারণ কি, টান্দা ইলেকট্রনটা সে ধরে রাখছে, তাহলে এটা সরা, বরং সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরানো কি সহজ। তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নাকি সিলিকনের? সিলিকনের। কারণ সিলিকন থেকে একটা ইলেকট্রন সরানো কঠিন। গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন অপসারণ করে, দেখো এই যে একটা ইলেকট্রন অপসারণ করতেছে, কইরা কি করতেছে, এইটারে পরিণত করতেছে, যেমন লিথিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করে লিথিয়াম প্লাসে পরিণত করছে। আগে ছিল ইলেকট্রন দুইটা, এখন হচ্ছে ইলেকট্রন, আগে ছিল তিনটা, এখন হচ্ছে দুইটা। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কারণে আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে। সে তেমনি গ্রুপ ওয়ানে লিথিয়াম, পটাশিয়াম, সরি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এই জন্য লিথিয়ামের আয়নীকরণের শক্তির মান কি বেশি। ব্যাসার্ধ যত কম হইব আয়নীকরণ শক্তির মান কত হইব, বেশি হইব। কারণ কি, কারণ ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে অবস্থিত। কারণ কি, ইলেকট্রন গুলো কার কাছে অবস্থিত, নিউক্লিয়াসের কাছে অবস্থিত। এখন কাফিরে যদি আমার কাছে বসে থাকে, তাহলে কোন একটা শত্রু কাফিরে আমার কাছ থেকে সরানোটা কি হইব, কঠিন হবে। ডিফিকাল্ট হইব। কারণ আমি এটা তো টানতে দূরে রাখবো, বা কেউ আমার থেকে একটা টান্দা চিন্তা করে লয়ে যেতেছে, চিন্তা করে নিয়ে যেতে পারবো না, কারণ টান্দা। আর আমি এখানে কাফি বসে রয়েছে মহাখালী, তো এরা তো আমার এখান থেকে নিয়ে গেলে আমি কিছু করতে পারতাম না। ওই ফ্রান্সিয়াম, সিজিএম এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, এদের নিউক্লিয়াস হচ্ছে এখানে, আর এদের ইয়াটা হচ্ছে অনেক দূরে। আশা করি বুঝতে পারছি। গ্রুপ 17 ফ্লুরিন, ফ্লুরিন, এর মধ্যে ফ্লুরিনের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কম, এই জন্য ফ্লুরিনের আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে বেশি। বুঝছো? দেখো, কারণ ফ্লুরিনটা কি সবার উপরে অবস্থিত, এই জন্য। তাহলে একই একই গ্রুপে উপর থেকে নিচে নামলে কি হয়, আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। আর বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। যেমন ফ্লুরিন এর নিচে কি ক্লোরিন, ক্লোরিনের নিচে কি ব্রোমিন, ব্রোমিনের নিচে কি আয়োডিন, আয়োডিনের নিচে কি এরকম একটা আছে অ্যান্টিমনি নাকি জানে। তো বুঝতে পারতেছো? তো এই নিচের দিকে যদি নামি তাহলে কি হইব, আয়নীকরণ ব্যাসার্ধ কমে, আরে পারমাণবিক ব্যাসার্ধের মান বাড়ে, ব্যাসার্ধের মান বাড়ছে মানে আয়নীকরণ শক্তির মান কমছে। এই জন্য ফ্লুরিনেরটা সবচেয়ে বেশি, সবার উপরে ফ্লুরিন অবস্থিত। ফ্লুরিনের ব্যাসার্ধ সবচেয়ে কম। এখন ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, গ্যাসীয় অবস্থায় কোনো মোল, গ্যাসীয় মোলে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে কি বলে, ইলেকট্রন আসক্তি বলে। যেমন একটু আগে যেটা দেখছিলাম, মনে করে এক্স একটা মৌল আছে, এটার মধ্যে একটা ইলেকট্রন জোর করে ঢোকাই দিয়েছো, ঠিক আছে, এই যে প্লাস, তো এক প্লাস একটা ইলেকট্রন জোর করে ঢুকাই দিতেছে, ঢুকাই দিলে কি দিব, এটা এক্স মাইনাস, মানে ইলেকট্রন প্রবেশ করে তুমি কি করতেছো, এটা জোর করে ইলেকট্রন ডুহাইয়া মাইনাস করতে যাইতেছো। ইলেকট্রন আসক্তি এটা পর্যাবৃত্ত জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু বেশি, ডানের মৌলগুলোর ব্যাসার্ধ, বামের মৌলের ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে, তাহলে ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। এটার মানে কি? আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করছে, টেনশন করার কোনো কারণ নাই। বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রেনিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং রুবিডিয়ামের মধ্যে কোন মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন আসক্তি কম? দেখো, এই মৌলগুলো পর্যায় সারণী গ্রুপ 2 তে অবস্থিত। এই মৌলগুলোর মধ্যে বেরিলিয়ামের ব্যাসার্ধ কি সবচেয়ে কম, বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান কি সবচেয়ে বেশি। তাহলে কি বোঝা যাইতেছে,
যে মৌলটার ব্যাসার্ধ কম এটার মধ্যে ইলেকট্রন ঢুকানো কি ডিফিকাল্ট, ব্যাসার্ধ কম এটার মধ্যে ইলেকট্রন ঢুকানোটা কি ডিফিকাল্ট। এই জন্য মানে এখানে শক্তি বেশি লাগতেছে, এখানে বিষয়টা হচ্ছে অন্য জিনিস, এখানে শক্তিটা বেশি। এখানে হচ্ছে উল্টা জিনিস, যে এখানে ব্যাসার্ধ কম হওয়ার কারণে, মানে আগে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি, এখানে সংজ্ঞাটা কি বলতে যেতেছি। সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের মধ্যে ইলেকট্রন ঢুকাইতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, মানে শক্তি কোনটাতে বেশি লাগতেছে, ইলেকট্রন একটা ঢুকাইতে কোথায় শক্তি বেশি লাগতেছে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, তুমি সোডিয়ামে কিন্তু ইচ্ছা করলে একটা ইলেকট্রন ঢুকাইতে পারবে না, কারণ এটা তো ধাতু হয়ে রয়েছে, ধাতুর মধ্যে চাইলে তুমি ইলেকট্রন ঢুকাইতে পারবে না। তা অধাতুতে সহজে যেভাবে ইলেকট্রন ঢুকাইতে পারে, ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, তুমি তুমি ইলেকট্রন ঢুকাইবা কিভাবে, এটা তো উল্টা হয়ে যেতেছে। তো এখানে খেয়াল করো, এখানে যে জিনিসটা হচ্ছে এটা, যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম রুবিডিয়ামের মধ্যে বেরিলিয়ামের ব্যাসার্ধ কম, এর জন্য এর ইলেকট্রন আসক্তির মান বেশি। আবার রেডিয়ামের ক্ষেত্রে রেডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এই জন্য এর ইলেকট্রন আসক্তির মান কি কম। ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা হচ্ছে এই জায়গাটাতে, এটা অধাতুর ধর্মের সাথে মিলে না, এটা আরেকটু ডিফারেন্ট। এটা হচ্ছে এরকম যে, আমি একটু তোমাদেরকে বুঝাই, মানে এই জায়গাটাতে একটু দেখার চেষ্টা করো। এটা মনে করো বেরিলিয়াম, প্রথম কোনটা লিথিয়াম, লিথিয়ামের পরে মনে করো এটা হচ্ছে বেরিলিয়াম, এরপর এটা কি বুরন, এরপরটা মনে করো কার্বন, এরপরটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন, এরপরটা হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেন, তারপরটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন, নিয়ন। মনে করো এরকম আর কি। তো এই নাইট্রোজেনের আকারটা আর একটু ছোট, অক্সিজেনের আকারটা আর একটু ছোট, ফ্লোরিনের আকারটা আর একটু ছোট। এখন কি আর করো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একটা ইলেকট্রন, মানে জিনিসটা একটু এখানে কনসেপ্ট হচ্ছে এরকম আর কি, যে তোমার পরমাণুর ব্যাসার্ধটা কি হবে, যত বড় হবে। আর নিচের দিকে যদি আমি যাইতাম, লিথিয়ামের নিচে হচ্ছে কি সোডিয়াম, তারপরে কি পটাশিয়াম, তারপরে কি পটাশিয়ামের আকারটা একটু বড় হইতো, মনে করো সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে মনে করো সিজিয়াম, তারপর মনে করো ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়ামটা আর একটু বড় হইতো। তাহলে এই দেখো, নিউক্লিয়াস থেকে এটার দূরত্ব অনেক বেশি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, নিউক্লিয়াস থেকে যেটা দূরত্ব বেশি কারণে এখানে ফাঁকা জায়গা থাকে বেশি। কি থাকে বেশি? ফাঁকা জায়গা। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ফাঁকা জায়গা রিলেটেড, কি রিলেটেড মনে রেখো, কি রিলেটেড? ফাঁকা জায়গা রিলেটেড। ফাঁকা জায়গা রিলেটেড। দেখো, যখন ব্যাসার্ধ বাড়তেছে তখন ফাঁকা জায়গা কি বেশি, এটার মধ্যে ফাঁকা জায়গা বেশি, কারণ এটার মধ্যে একটা ইলেকট্রন, এই পুরো ফাঁকাটার মধ্যে একটা ইলেকট্রন, ফাঁকা জায়গা বেশি থাকার কারণে এটার মধ্যে ইলেকট্রন ঢুকাইতে শক্তি কম লাগে। কি কম লাগবো? উপর থেকে শক্তি নিচে কম। গেলে, উপর থেকে নিচে গেলে শক্তি কম লাগবো। আর বাম থেকে ডানে গেলে এটার মধ্যে ফাঁকা জায়গা কম, ফাঁকা জায়গা কম থাকার কারণে ইলেকট্রন ঢুকাইতে কি লাগবে, শক্তি বেশি লাগবে। বুঝতে পারছো? এখানে এটাই বুঝাইছে। বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্টেনিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং রেডিয়ামের মধ্যে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ বেরিলিয়ামের সাইজটা ছোট। সাইজটা ছোট মানে কি, তার মধ্যে ফাঁকা জায়গা কম। সাইজটা ছোট মানে কি, তার মধ্যে কি কম, ফাঁকা জায়গা কম। ফাঁকা জায়গা ফাঁকা কম। জায়গা কম, এই জন্য এর মধ্যে একটা ইলেকট্রন ঢুকাইতে শক্তি কি লাগবো, বেশি লাগবো। বেশি লাগে। ইলেকট্রন ঢুকাইতে শক্তি বেশি লাগবে। যেমন এই এখন হচ্ছে ফ্লুরিন আর ক্লোরিনের কনসেপ্ট আইব। যেমন ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লুরিনের হিসাবে কি লাগার কথা, হিসাবে সূত্র অনুসারে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি, মানে ইলেকট্রন আসক্তির পরিমাণ, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে বেশি হওয়ার কথা। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা। বুঝতে পারতেছো? কিন্তু দেখা যাচ্ছে কি, যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান, ফ্লুরিনের ইলেকট্রন, না না আমি উল্টা করতেছি, একটু ওয়েট করো, বেশি দ্রুত গতিতে গ্যাস লাগিয়ে দিয়েছি। এতটুকু পর্যন্ত যা আছে বলতে ঠিক বলছি, ফ্লুরিন ক্লোরিনের ক্ষেত্রে এসে একটু প্যাঁচ লাগিয়ে যেতে চায়। আমি দ্রুত বলতে প্যাঁচ লাগিয়ে দিয়েছি। ইলেকট্রন আসক্তির জিনিসটা হচ্ছে এটা, মানে আবার বলতেছি, যে ফাঁকা জায়গা যেদিকে বেশি, তাহলে এই বাম থেকে ডানে ফাঁকা জায়গা কম, এই জন্য বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়বো। আর উপর থেকে নিচে গেলে কি ইলেকট্রন আসক্তির মান কি কমবো। বুঝতে পারছো? উপর থেকে নিচে গেলে কি ইলেকট্রন আসক্তির মান কমবো। শেষ, এর দূর মধ্যে থাকবে, এর চেয়ে বেশি প্যাঁচ লাগিয়ে লাভ নাই। কারণ বেশি বুঝাইতে গেলে মনে করো অনেক বেশি প্যাঁচ লাগিয়ে যাবো। আচ্ছা, এটা কি এটা দিয়ে কে ফেলছিলাম? আরে,
এটা যাইকে ফেললে তো অনেক ঝামেলা। এখন দেখো অ্যালুমিনিয়াম, এরা দেখো এখানে একটা জিনিস বলছে যে সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এই জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তি মান কম। পারমাণবিক ব্যাসার্ধ কম হইলে ইলেকট্রন আসক্তির মান কি হইব? কম হইব। কেন কম হইব? কারণ এটা জানো তো ব্যাস লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো, না ফেস লাগছে না, ঠিকই আছে। আমি ফেস লাগে নাই, ওয়েট, মানে আমি ঠিকই বলতেছি, মানে আমি দ্রুত বলতে গিয়া মনে হইতেছে তোমরা বুঝতেছো কিনা, এটা নিয়ে আমি কনফিউশনে পড়ে যাচ্ছি বারবার। এখানে খেয়াল করো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে সাইজে বড় কোনটা? আমার সাথে একটু রেসপন্স করো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে সাইজে বড় কোনটা? সোডিয়াম। সোডিয়ামের সাইজ বড়। সোডিয়ামের সাইজ যদি বড় হয়, আমি আইকে দেখাইতেছি সোডিয়ামের সাইজটা বড়। আর এখানে সাইজ ছোট কোনটা? সিলিকন। সিলিকনের সাইজটা ছোট। তাহলে যার সাইজ বড় তার মধ্যে ইলেকট্রন ঢুকাইতে শক্তি কম লাগবে না বেশি লাগবে? কম। কম লাগবে। এই জন্য দেখো সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, এই জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। বুঝছো? জি। আর সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, এই জন্য সিলিকনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। বুঝছো কিনা? বেশি। নাকি কোনো কনফিউশন আছে? না। এক্সাক্ট ক্লিয়ার, একদম ভালো জিনিস শিখে ফেলবে। কারণ লাস্টেরটা রয়েছে, এটা এটা পড়াই দিই, পড়াই সেরা তারপর হইছে। এখন আসো তড়িৎ ঋণাত্মকতা। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন পরমাণুর অণুগুলোর মধ্যে, হ্যাঁ, ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে। মনে করো দুইটা মৌল কি করছে, মনে করো এদিকে হচ্ছে কার্বন আর এদিকে মনে করো অক্সিজেন। কার্বন আর অক্সিজেন কি করতেছে পরস্পরের সাথে, কার্বনের অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, হওয়ার পরে কি হয়েছে, বা মনে করো যে কোনো দুইটা মৌল আর কি, মনে করো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন এবং ক্লোরিন, দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়েছে, হওয়ার সময় কি করে, হওয়ার পরে তাদের অণুগুলো কি করে, ইলেকট্রনকে কি করে, যে দুইটা ইলেকট্রন দ্বারা যারা যুক্ত হয়েছে এদেরকে কি করে নিজের দিকে আকর্ষণ করে। কার দিকে আকর্ষণ করে? দিকে নিজের দিকে আকর্ষণ করে। এবং এই আকর্ষণটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। কি বলে? তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের পারমাণবিক, বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। এই দেখো, আমরা একটু আগে পড়েছি, সারাক্ষণ ধরে চিল্লাইছি, বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, একই পর্যায়ে, ঠিক কিনা? তো একই পর্যায়ে বামে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। কারণ কি? আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। কারণটা কি বলতে পারবা? পারমাণবিক ব্যাসার্ধ যখন বাড়ে, কমে, তখন তড়িৎ ঋণাত্মকতার মান কি বাড়ে। আর পারমাণবিক ব্যাসার্ধ মান, তড়িৎ ঋণাত্মক কথাটা জিনিস মানে হচ্ছে যে কোনটা বেশি ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মকতার কথা জিনিসটা মানে হচ্ছে কি কোনটা বেশি ঋণাত্মক। ঋণাত্মক। এখন দেখো আমি একটা আবার একটা দেখাই, বারবার আঁকলে কি হইব, তোমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হইব। দেখো এই যে প্রথম ছিল, প্রথমটা একটু ছোট এঁকে লাইছি। আচ্ছা প্রথমটা ছোট একটা সমস্যা নাই। প্রথম ছিল এত বড়, তারপরে 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 হচ্ছে এত বড়। যখন আকার ছোট হইতেছে, তাহলে কম জায়গায় ইলেকট্রন বেশি না? আকার ছোট মানে কি কম জায়গায়, আকার ছোট হইতেছে মানে কি কম জায়গায় ইলেকট্রন বেশি। ইলেকট্রন বেশি মানে কি ঋণাত্মক বেশি। ইলেকট্রন বেশি থাকা জিনিসটার মানে কি এটা বেশি ঋণাত্মক। ইলেকট্রন বেশি জায়গা বেশি থাকা জিনিসটার মানে কি? হ্যালো, ইলেকট্রন বেশি থাকার মানে কি, কোথাও ইলেকট্রন বেশি আছে এই কথার মানে কি সে বেশি ঋণাত্মক, এই কথার মানে কি সে বেশি ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে একই পর্যায়ে বাম থেকে টানে গেলে আকার যখন কম জায়গায় বেশি ইলেকট্রন থাকে, কম জায়গায় কি থাকে, বেশি ইলেকট্রন। এই জন্য কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন। কারণ ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট এবং সবার
ডানে অবস্থিত। সবচেয়ে বেশি ঋণাত্মক কে? ফ্লুরিন। বুঝতে পারতেছো? দেখো জি। পর্যায় সারণীতে যদি ফ্লুরিনের অবস্থানটা দেখো, দেখো সবচেয়ে বেশি ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন। কেন? এই দেখো, একই একই পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানে যাইতেছো আকার হ্রাস পাইতেছে। যেমন এটা ছিল অস্তবরা, এরপরটা ছিল উত্তবরা, এরপরটা ছিল উত্তবরা, এরপরটা ছিল উত্তবরা, এরপরটা ছিল অস্তবরা, এরপরটা ছিল অস্তবরা, এরপরটা ছিল ছোট্ট অস্তবরা। এটার মধ্যে কম জায়গায় অনেক বেশি ইলেকট্রন। তাহলে ফ্লুরিনের আকার কি? ছোট না, কিন্তু ইলেকট্রন কয়টা আছে? 7টা। কয়টা ইলেকট্রন আছে? 7টা। তাহলে অল্প জায়গায় 7টা। 7টা ইলেকট্রন থাকার কারণে এটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এবং ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কত জানো নি? 4। কত? 4। অক্সিজেনের হচ্ছে 3.5। অক্সিজেনের কত? থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ তড়িৎ ঋণাত্মকতা। দেখো তড়িৎ ঋণাত্মকতা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে কি হয়? হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে কি হয়? হ্রাস পায়। আর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। বুঝতে পারছো? উপর থেকে নিচে গেলে কেন হ্রাস পায়? কারণ কি হয়? পরমাণুর আকার বাইরে যায়। তো পরমাণুর যখন আকার বাইরে যায়, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাইরে যায়। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়লে কি হয়? স্বাভাবিকভাবে এটা কম ঋণাত্মক থাকবো, ধনাত্মকতা বাড়বো। নাকি কোনো সমস্যা আছে বুঝতে? হুম? না। ঠিক আছে, আমি এটা শেষ করে দিই যেহেতু ইয়া আছে, মানে ইয়াটা। এরপর দেখো ক্ষার ধাতু, আমি এটা পড়াইছিলাম, যেগুলো কি করে পানিতে দ্রবীভূত হয় এবং ইয়ার সাথে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন, পানি, পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। এটা আমি বিক্রিয়া দিয়ে দেখাইছিলাম। যেমন সোডিয়াম একটা ক্ষার ধাতু। কেন? সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবো। সিমিলারলি কি মৃৎ ক্ষার ধাতু, এগুলো মাটিতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কি আবার কি করে, এগুলো কি করে, মনে করো বেরিলিয়াম পানির সাথে কি বিক্রিয়া করলে কি হবো? এরাও ক্ষার উৎপন্ন করবো, বেরিলিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো? প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবো। আর মুদ্রা ধাতু, এগুলো দিয়ে কি করা হয়? মুদ্রা তৈরি করা হয়। আর হেলোজেন, এগুলো কই থেকে আসছে? হেলাস এবং জেনাস থেকে। হেলাস মানে কি? সামুদ্রিক লবণ। জেনাস মানে কি? উৎপাদনকারী মৌল। এগুলো থেকে কি সামুদ্রিক লবণ উৎপন্ন করা হয়। এদের মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। এবং হেলোজেন ধাতুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? লবণ উৎপন্ন করে। যেমন মনে করো সোডিয়াম ধাতুর সাথে যদি ক্লোরিন হেলোজেনকে লাগাই দাও তাহলে কি উৎপন্ন করবো? সোডিয়াম ক্লোরাইড। এরা ধাতুর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করে। আর দ্বিমূল আবার এরা নিজেরা যুক্ত হয়ে দ্বিমূল গঠন করতে পারে। নিষ্ক্রিয় গ্যাস, এরা অন্য কেউ সাথে কি করে না, অষ্টক বা ইয়া পূর্ণ থাকে। এই জন্য এরা কি করতে পারে না, অন্য কোনো মৌলের সাথে কি করে না, শেয়ার করে না। এই মৌলগুলো সর্বশেষ ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, যৌগ গঠন করতে চায় না। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তারপর বলছে অবস্থান্তর মূল। অবস্থান্তর মূল কি? রঙিন যৌগ জটিল যৌগ গঠন করে বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। বিভিন্ন অবস্থান্তর যৌগের ঘটনাগুলো পড়াইছিলাম গত ক্লাসে। বুঝতে পারছো? নিকেল, যেমন গ্রুপ দোষে বলছি নিকেল একটি অবস্থান্তর যৌগ, কারণ এটা প্রভাবক হিসেবে কাজ করে। অবস্থান্তর যৌগের সংখ্যাটা কি বলছি না, যে সকল মৌল স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে, মানে D1 থেকে 9 পর্যন্ত থাকে, তাদেরকে কি বলে? অবস্থান্তর মৌল বলে। আমার কথা কি বুঝতে পারতেছো? হুম? আপাতত শেষ। ধীরে ধীরে পড়ানো, এটা মোটামুটি পড়ানো হয়ে গেছে। এখন আসো তোমাদের কিছু জিনিস দেখায় এটা থেকে। তোমাদের আসেনি আল্লাহ জানে। এটা একটু উপরে যায়। চোখ টোক একটু সাবধানে রাখো, কারণ হচ্ছে এটা অনেক বেশি দ্রুত সুইচ করতেছে তো। এই দেখো, এখানে একটা স্ক্রিনশট, স্ক্রিনে একটু দেখো যে এখানে কি আছে। তড়িৎ ঋণাত্মকতার বিভিন্ন মান দেওয়া আছে না এই স্লাইডটাতে? দেখছো? লিথিয়াম 1, বেরিলিয়ামের 1.5, বুরনের 2, নাইট্রোজেনের এত, ফ্লুরিনের এত এত, সোডিয়ামের এত, ম্যাগনেসিয়ামের এত, ফসফরাসের এত, ক্লোরিনের এত, আর্গনের এত, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ফ্লুরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ফ্লুরিন 4। আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্রান্সিয়াম, সিজিয়াম 0.7। খেয়াল করছো? জি। এটা মুখস্থ করবা, স্ক্রিনে দেওয়া আছে, এটা মুখস্থ করবা। মানে কোনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, কোনটা ধনাত্মক। বুঝছো? এই জিনিসটা মুখস্থ করা লাগবে। বাকি সবকিছু পড়ানো হয়েছে, টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিতা?
দাঁড়াও, আমি একটু সিস্টেম করে দিয়েছি। হ্যাঁ, অন্য চরিত্রহীনতার মনে রাখার টেকনিক। অর্থাৎ একটা ক্লাসে অনেক টাইম চলে যেতেছে, সবাই আছে না? আচ্ছা, 20 মিনিটের একটা ব্রেক দিই, হ্যাঁ? তো ঠিক আছে ভাইয়া। 8:40 এর পর ক্লাসটা শুরু হবে, বুঝছো? আর বাকিটা আমি আজকে পর্যন্ত যা পড়াইছি মোটামুটি চ্যাপ্টারটা শেষ। তোমরা এইভাবে প্রত্যেকটা জিনিস নোট করে পড়ে ফেলবা, বুঝছো কিনা? জি স্যার। দেখো, অবস্থান্তরমূলক সংখ্যাটা কি বলছে: স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে D1 থেকে D9। রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে, বিভিন্ন জারণ অবস্থা থেকে প্যারাচুম্বক পদার্থ প্রদর্শন করে। এই পাঁচটা বললা। স্থিতিশীল আয়ন কি এরকম এই অবস্থা দেখাইছে, কোনো সমস্যা নাই। তারপর এটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, যেটা ইম্পর্টেন্ট করেছে, যেমন এটা নিয়ে এটা রাখতে পারো। এই ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পর্যাবৃত্ত ধর্মের এটা। দেখছো এটা, যে 1 নং জনের মধ্যে পর্যাবৃত্ত ধর্ম সমূহ। আমি লাস্ট ক্লাসের রেকর্ডিংটা মনে হয় আমি আপলোড দিই নাই, না? না লাস্ট স্যার। লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আপলোড দেই নাই, আর এখন মনে হয়েছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর যতটুকু পড়াইছি মানে চ্যাপ্টারটা শেষ, তোমরা পড়ে ফেলো। আমি জাস্ট, যদি না বুঝো আমাকে বইলো, ওই পর্যন্ত মানে সবই পড়ানো হয়ে গেছে। যদি না বুঝো বইলো, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে? আর নেক্সট ক্লাসটাতে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটার উপর যে যে কোশ্চেন গুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করবো। 8:40 ক্লাস শুরু হবে। সবাইকে আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।